আনেয়া অল্প সময়ের মাঝে রেডি হয়ে নিল। রিসর্টের একপাশে খুব সুন্দর করে সাজানো হয়েছে, অনেক মেয়েরা বসে মেহেদি দিচ্ছে। আনেয়া ওর জন্য রাখা জায়গায় গিয়ে বসে পড়ল। আনেয়া বসে আছে, হঠাৎ ফোনে মেসেজ টোন বেজে উঠল। আনেয়া পাশে রাখা ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিনে অর্ণবের পাঠানো বার্তা। আমার নাম তোমার হাতে লিখতে ভুলবে না যেন বউজান। রাতের কালো আধারের মাঝে কৃত্রিম আলোর ছোঁয়া, চারিপাশে মেয়েদের ছড়াছড়ি। কেউ মেহেদি পড়ছে, কেউ বা অন্যকে পরিয়ে দিচ্ছে। সাথে রয়েছে আড্ডা, হাসি, মজা। আনেয়া বসে আছে, ওকে যারা মেহেদি পরিয়ে দেবে তারা একটু ব্যস্ত আছে। আনেয়া বসে আছে তাদের অপেক্ষায়। অহনা, মিহি, নীলিমা ওরা বসে আনেয়ার সাথে আড্ডা দিচ্ছে। আনেয়া হঠাৎ লক্ষ্য করল দূরে দাঁড়িয়ে লাবণ্য ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। আনায়া সেদিকে মোটেই পাত্তা দিল না। ওর তাকিয়ে থাকতে ইচ্ছে হলে থাকুক। আনায়া নীলিমাকে ডেকে লাবণ্যকে শুনিয়ে শুনিয়ে বলল, ভাবি, আমি একটু কাজলটা লাগিয়ে দাও তো। বলা তো যায় না কখন কার বদনজর লেগে যায়। আনায়ার কথা শুনে অহনা হেসে দিল। ও বুঝতে পেরেছে আনায়া লাবণ্যকে মিন করে বলেছে। নীলিমা সত্যি ওর চোখের কাজল নিয়ে আনায়ার কানের পিছে লাগিয়ে দিল। লাবণ্য ওদের কাণ্ডে ভেঙচি কেটে সেখান থেকে চলে গেল। আনায়াকে দুজন মেহেদি আর্টিস্ট মেহেদি পরিয়ে দেবে। একজন অর্ষাকে মেহেদি পরিয়ে দিচ্ছে, তাই একটু পর আসবে। অপরজন আনায়ার এক হাতে মেহেদি পরাতে শুরু করবে। এমন সময় কোথা থেকে অর্ণব এসে আনায়ার সামনে হাঁটু গেড়ে বসল। মেহেদি আর্টিস্টের হাত থেকে মেহেদিটা নিয়ে নিল। আমার বউয়ের হাতে আমি আগে মেহেদি পরিয়ে দিব, তারপর বাকিটা আর্টিস্ট পরিয়ে দিবে। অর্ণব খুব সুন্দর করে আনায়ার হাতে নিজের নামটা লিখে দিল। অর্ণব নিজের লেখার দিকে নিজেই তাকিয়ে রইল। প্রথমবার মেহেদি হাতে নিয়েছে, প্রথমবারে যে লিখতে পারবে সেটা ও ভাবেনি। ভেবেছে লেখাটা হয়তো সুন্দর হবে না, কিন্তু এতটাও খারাপ হয়নি। আনেয়া বসে বসে মুগ্ধ চোখে অর্ণবের পাগলামো দিচ্ছে। মানুষটা একটু আগে মেসেজ করে বলে, এখন নিজেই চলে এলো নিজের হাতে প্রথম মেহেদি পরাবে বলে। একটা মানুষ কতটা ভালোবাসলে সবার সামনে নির্দ্বিধায় এরকম পাগলামো করতে পারে। এই অল্প দিনের ব্যবধানে এতটা ভালোবাসা সম্ভব? কই, আনেয়া তো পারেনি অর্ণবকে এভাবে ভালোবাসতে। হয়তো এটা আনের ব্যর্থতা। সত্যি আনেয়া অনেক ভাগ্য করে অর্ণবকে পেয়েছে। অর্ণব চোখ তুলে তাকাতেই আনেয়ার সাথে চোখাচোখি হলো। অর্ণব চোখ টিপ দিয়ে উঠে দাঁড়ালো। অর্ণব চলে যাবে এমন সময় মিহি আর অর্ষা এসে ওকে দুপাশ থেকে আটকে দিল। কি হলো, তোমরা এভাবে পথ আটকে দাঁড়ালে কেন? মিহি বলল, কাজ আছে তাই। কাজ? কি কাজ? বসেন, তাহলেই দেখতে পাবেন। অর্ণবকে দুজনে বসিয়ে দিল। মেহেদি দিয়ে অর্ণবের হাতে দেবে এমন সময় অর্ণব বলে ওঠে, এ কি করছো? মেহেদি পরাচ্ছ কেন? মেহেদি মেয়েদের পরার জিনিস, ছেলেদের না। অর্ষা বলল, আরে দুলা ভাই, চুপ করে বসেন তো। আপনি আপনার বউয়ের জন্য এইটুকু করতে পারবেন না? অর্ণব আনায়ার দিকে তাকিয়ে বলে উঠল, তার জন্য তো জীবনও দিতে পারবো। এই সামান্য মেহেদি তো কিছুই না। অর্ণবের কথা শুনে সবাই হাততালি দিয়ে উঠল। আনায়ার কাজিন প্রিয়া বলে উঠল, জামাই হতে হবে অর্ণব ভাইয়ার মতন, না হলে আমি বিয়েই করব না। মিহি বলল, তাহলে প্রিয়া, তোমাকে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে, কারণ সবাই তো আর আমার জিজু অর্ণব শিকদার হবে না। আনায়া মেহেদি পড়ছে, ও ঠোঁটের কোণে মুচকি হাসি। মিহি আর অর্ষা দুজন মিলে অর্ণবের দুহাতে কিছু একটা করছে। কাজ শেষ হতেই মিহি বলে উঠল। কাজ শেষ? অর্ণব তাকালো ওর হাতের দিকে। কে জানে দুই বিচ্ছু মিলে ওর হাতে কি করেছে। এক হাতে লাভের মাঝে লিখেছে অর্ণব প্লাস আনায়া, অন্য হাতে লিখেছে আনায়ার একমাত্র বর আশিয়ান শিকদার অর্ণব। অর্ণব শালিদের কাজে মুচকি হাসল। আনায়ার সামনে দু হাত মেলে দেখালো। আনায়া লজ্জা পেল। ওর চোখ আটকে গেল অর্ণব প্লাস আনায়া লেখার দিকে। দুজনের নাম একসাথে কতই না সুন্দর লাগছে। অর্ণব মিহি আর অর্ষাকে জিজ্ঞেস করলো, এবার দুজনে খুশি হয়েছো? দুজন একসাথে বলে উঠল, অনেক খুশি। এবার আমি যাই, আমার অনেক কাজ আছে।
অর্ণব চলে গেল। দীর্ঘ 2 ঘন্টা বসে থাকার পর আনায়ার 2 হাতের মেহেদি পড়া শেষ হলো। একাধারে এতক্ষণ বসে থাকায় আনায়ার কোমর ধরে গেছে। বেচারি কোনো মতে সেখান থেকে উঠে চলে এলো নিচের রুমে। কিছুক্ষণ পর মিহি, নীলিমা, অর্ষা, অহনা সবাই এসে উপস্থিত হলো আনায়ার রুমে। আড্ডা চলল অনেকক্ষণ। আড্ডা শেষে সবাই ঘুমোতে চলে গেল। সকালের স্নিগ্ধ আলোয় পরিবেশ উজ্জ্বল হয়ে উঠেছে। আকাশে অল্প মেঘের আনাগোনা। পুরো রিসর্ট জুড়ে গিজ গিজ করছে মানুষ। এমপি অর্ণব শিকদারের বিয়ে বলে কথা, একটু তো হিবিজিবি হবেই। সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। ব্যস্ততা সবার মাঝেই আছে। মেয়েরা ব্যস্ত নিজেদের সাজাতে, ছেলেরা ব্যস্ত কাজে, বাচ্চারা আশেপাশে ছোটাছুটি করছে, খেলছে। বড়রা এক একজন এক এক কাজে ব্যস্ত। আয়নাকে ওর ঘরে সাজানো হচ্ছে। সব সময় অল্প মেকআপ করে অভ্যস্ত আনায়ার ভারী মেকআপ ভালো লাগছে না। মনে হচ্ছে মুখের উপর এক পাল্লা প্রলেপ দেওয়া হয়েছে। ও কত করে বলল অল্প করে দিতে, কিন্তু কে শুনি কার কথা। বিয়ের দিন নাকি এভাবেই সাজতে হয়। আনায়ার এখন মনে হচ্ছে এর চেয়ে কাজী অফিসের বিয়েটাই ভালো ছিল। কোনো পেরা ছিল না, যে কাজীর সামনে বসেছে কবুল বলে সাইন করে দিয়েছে, বিয়ে শেষ। এখন এই সাজগোজ আর একটুও ভালো লাগছে না। আনায়ার সাজ শেষ হতে হতে অনেক সময় লেগে গেল। আনায়াকে বাহিরে ডাকছে। নীলিমা আর অর্ষা মিলে আনায়াকে নিয়ে বসিয়ে দিল। আনায়ার চোখ তুলে সামনে তাকালো। ওর সামনে বরের আসন এখনো ফাঁকা। তার মানে অর্ণব এখনো আসেনি। আনায়ার ভাবনার মাঝে বক্সে গান বেজে উঠল। ধড়কন লড় রহি হ্যায়। অর্ণব এগিয়ে আসে আনায়ার দিকে। আনায়ার ভয় করছে, বুক ধুকপুক করছে, কেমন হাঁসফাঁস লাগছে, হাত পা কাঁপছে, মনের মাঝে শিহরণ বয়ে যাচ্ছে। কেমন এক অদ্ভুত অনুভূতি। আগের বার বিয়ের সময় তো এমনটা হয়নি, তাহলে এখন হওয়ার কারণ? আনায়া কিছু বুঝে উঠতে পারল না। অর্ণব এসে ওর ঠিক সামনে ফুলের পর্দার অপর পাশে বসল। আনেয়া মাথার ওড়নার ফাঁক দিয়ে দেখতে পেল। আনেয়া মাথা নিচু করে বসে রইল। অর্ণব চোখ তুলে চাইল ওর একমাত্র বউয়ের দিকে। লাল টুকটুকে লেহেঙ্গা, সাথে 2 হাত ভর্তি চুড়ি, গলায় গয়নার সমাহার, মুখে ভারী সাজ, সব মিলিয়ে আনায়াকে বউরূপে অপূর্ব লাগছে। মেয়েটা বরাবরের মতো ওকে মুগ্ধ করে নিজের রূপে। অর্ণব বারবার বেহায়ার মতো মেয়েটার রূপে মুগ্ধ হয়ে স্থান কাল ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই যে এখনো এক ধ্যানে তাকিয়ে আছে। পাশ থেকে অর্ণবের এক বন্ধু ওকে ধাক্কা দিয়ে বলল, এখন সবার সামনে এভাবে তাকিয়ে থাকিস না, সারা রাত সময় পাবি দেখার। তোর বউ কেউ নিয়ে যাবে না। আমার বউ আমি তাকিয়ে থাকবো, এতে কার কি? কিছু না, তুই তাকিয়ে থাক। কাজে বিয়ে পড়ানো শেষ করল। আনার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি হৃদযন্ত্রটা বেরিয়ে আসতে চাচ্ছে। কেমন ভয় অনুভব হচ্ছে। আনার নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু কেন যেন পারছে না। কাজী যখন আনায়াকে কবুল বলতে বলল, আনার মাথাটা কেমন ঘুরে উঠল। কি অদ্ভুত এক অনুভূতি। আনার এক পাশে দাঁড়িয়েছিল অয়ন, আরেক পাশে আবির। একটু দূরে ওর বাবা। অয়ন, আবির 2 ভাই বোনের মনের অবস্থাটা বুঝতে পারল। দুজন একসাথে বোনকে সাহস দিল। আনে লম্বা একটা শ্বাস নিয়ে কবুল বলে দিল। অর্ণবকে কবুল বলতে বললেও গড়গড় করে বলে দিল। ওর বলার ধরনের আশেপাশে সবাই হেসে দিল। অর্ণব বেচারা এতে একটু লজ্জা পেল। দুজনে পুনরায় বাধা পড়ল বিবাহের শুভ বন্ধনে। আজ থেকে শুরু হতে চলেছে এক নতুন পথ চলা। সবাই মিলে নবদম্পতির জন্য মন ভরে দোয়া করল। সকল আনন্দ উল্লাস শেষে চলে এলো বিদায় বেলা। এই মুহূর্তটা একটা মেয়ের জন্য খুবই বেদনার। এতদিনের চেনা পরিচিত কাছের মানুষদের ছেড়ে যেতে হয় এক অচেনা পরিবেশে, নতুন সকল মানুষদের মাঝে। আনেয়া সে কখন থেকে কান্না করেই যাচ্ছে। বাবা মা, অয়ন, নীলিমা, মিহি, অর্ষা সকলের চোখে পানি। আনেয়া সবার থেকে বিদায় নিল, কিন্তু আবিরকে কোথাও খুঁজে পাচ্ছে না। ছেলেটা কোথায় গেল এমন সময়? অবশেষে ওকে পাওয়া গেল এক কোণে। আনেয়া আবিরের কাছে যে জাপটে জড়িয়ে ধরল। আবিরের চোখে পানি। বোনের বিদায় চোখের সামনে দেখতে পারবে না, তাই এক পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। আনেয়া কান্নারত অবস্থায় বলল, আমি চলে যাচ্ছি ভাইয়া। এখন আর কেউ তোর সাথে ঝগড়া করবে না, মারামারি করবে না। রিমোট নিয়ে তোর কারো সাথে আর ঝগড়াও করতে হবে না। কেউ বলবে না ভাইয়া এটা এনে দে, সেটা এনে দে, ভাইয়া এই কাজটা করে দে।
এখন থেকে আর কেউ তোকে জ্বালাবে না। তোর অগোছালো জিনিসগুলো কেউ গুছিয়ে রাখবে না। তোকে কারো জন্য আম্মুর কাছ থেকে বকাও খেতে হবে না। আনায়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আবির বোনের মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, আমার সাথে ঝগড়া করার জন্য হলেও থেকে যাব না। তুই না থাকলে আমি মারামারি করবো কার সাথে। কাল চুল ধরে যখন তখন টান দিব, কার জিনিস এলোমেলো করবো। যাস না বনু, যাস না। নীলিমা এসে দুজনকে ছাড়িয়ে নিল। এভাবে কান্নাকাটি করতে থাকলে দেরি হয়ে যাবে। এমনি অনেক বেলা হয়ে গেছে। এভাবে বললে হয় না আবির। আনায়ার এখন বিয়ে হয়ে গেছে, ওকে যেতে হবে। তুমি এখন অবুঝ বাচ্চাদের মতো করলে চলবে? আবিরের চোখের পানি তবুও থামছে না। ছেলে মানুষ নাকি সহজে কাঁদে না। একটা ভাই তার আদরের বোনকে কতটা ভালোবাসলে বোনের জন্য এভাবে কান্না করে। অর্ণব এসে আবিরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, শালা, তুই যেভাবে মেয়েদের মতো নাকের পানি চোখের পানি এক করছিস, মনে হচ্ছে আমি তোর বোন চুরি করে নিয়ে যাচ্ছি। যখন ইচ্ছে হবে তখনই বোনকে দেখতে চলে আসবি, আর তোর বোনেরও যখন ইচ্ছে হবে তোদের সাথে দেখা করতে চলে যাবে। আবির নিজেকে সামলালো। অহনা দূরে দাঁড়িয়ে আবিরকে দেখছিল। আবিরের জন্য ওর মনে মায়া হচ্ছে। এই প্রথম এই মানুষটার জন্য ওর মনে অনুভূতির জন্ম নিচ্ছে, যে অনুভূতি সম্পর্কে অহনা অনভিজ্ঞ। আনায়া অর্ণব সকলের কাছ থেকে বিদায় নিল। আবির নিজে এসে আনায়াকে গাড়িতে বসিয়ে দিয়ে গেছে। আনায়ার সে কি কান্না। অর্ণব আনায়ার মাথাটা বুকে চেপে ধরে আছে। আনায়াকে এটা ওটা বলে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আনায়ার কান্না থামার নামই নেই। হঠাৎ অর্ণবের মাথায় দুষ্ট বুদ্ধি ভর করল। অর্ণব আনায়ার কানে ফিস ফিস করে বলল, এখন এত কেঁদো না বউ, কিছু কান্না রাতের জন্য জমিয়ে রাখো। আধারে নিমজ্জিত রজনী, চারপাশ অন্ধকারে ছেয়ে আছে। রাস্তা কৃত্রিম আলোয় আলোকিত। ফুলে ভরা বিছানার মাঝে নববধূ বসে আছে। চারিপাশে মৃদু আলো জ্বলছে। আনায়া অর্ণবদের বাড়িতে এসেছে অনেকক্ষণ হয়েছে। আনায়াকে এনে ড্রয়িং রুমে বসানো হয়েছিল। আশেপাশে অনেক মানুষের আনাগোনা। কেউ কেউ এসে নতুন বউ দেখে যাচ্ছে। আনায়ার পাশে অহনা আর মিহি বসে আছে। মিহি আর অর্ষা অহনাদের সাথে এসেছে। এত এত মানুষের মাঝে আনায়ার অস্বস্তি হচ্ছে, সাথে বিরক্তও লাগছে। অনেকক্ষণ সেখানে থাকার পর মেহনাজ বেগম অহনা আর জিয়াকে দিয়ে আনায়াকে অর্ণবের রুমে পাঠিয়ে দিয়েছেন। আনায়া এত করে স্বস্তি পেল। অহনা আনায়াকে বসিয়ে দিয়ে চলে গেল। আনায়া চারিপাশে তাকিয়ে ঘরটা দেখছে। অর্ণবের ঘর খুবই সাজানো গোছানো। ছেলেদের ঘর সাধারণত এতটা গোছানো হয় না। দরজা বরাবর একটা মাস্টার বেড, তার থেকে একটু দূরে সোফা, খাটের পাশে টি টেবিল, একটা বড় সাইজের আলমারি, ড্রেসিং টেবিল আর কাভার্ড। এক পাশে একটা পড়ার টেবিল, পড়ার টেবিলের পাশে ছোট্ট একটা বুক সেলফে অনেক ধরনের বই আছে। আনায়া বইগুলোতে চোখ বোলালো। একদম পরিপাটি ঘর। আনায়ার ঘরটা অনেক পছন্দ হয়েছে। আনায়ার ভাবনার মাঝে খট করে দরজা খুলে গেল। আনায়া কিছুটা ভয় পেল। আনায়া মাথায় ঘোমটা দিল। ঘোমটার ফাঁক দিয়ে দেখল লাল আর গোল্ডেন রঙের শেরওয়ানি পরিহিত অর্ণব ওর দিকে এগিয়ে আসে। অর্ণব যত এগিয়ে আসে আনায়ার মনে ততই ভয় জেগে ধরছে। আনায়া ভয় পেয়ে নিজের লেহেঙ্গা চেপে ধরল। শ্বাস বেড়ে যাচ্ছে। অর্ণব এসে আনায়ার সামনাসামনি বসল। আলতো হাতে ঘোমটা সরালো। তাকিয়ে রইল নববধূর রূপে প্রেয়সীর পানে। এই তাকিয়ে থাকার মাঝে নেই কোনো কামুকতা, আছে শুধু মুগ্ধতা, একরাশ ভালোবাসা, এক সমুদ্র পরিমাণ তাকে দেখার তৃষ্ণা। অর্ণব ঘোরের মাঝে পড়ে যায় প্রেয়সীর প্রিয় মুখখানা দেখতে দেখতে। এ দেখার শেষ নেই। জন্মান্তরের এ তৃষ্ণা। আনায়া ভেবে পায় না লোকটা এভাবে কি দেখে। অর্ণব কতক্ষণ এভাবে তাকিয়েছিল তার ঠিক নেই। ওর ঘোর কাটল আনায়ার কথায়। এমন করে কি দেখছেন? তোমাকে। কি দেখলেন? মায়া ভরা মুখশ্রী, কাজল রাঙা হরিণী আখি, যাতে দেখা যাচ্ছে আমার সর্বনাশ। ওই ঝিল চোখে আমি দেখি আমার ধ্বংসলীলা। আফিম মেশানো ওষ্ঠতাতে লাল রঙা প্রলেপ, যা আমায় টানছে খুব নিবিড়ভাবে, আহ্বান জানাচ্ছে ধ্বংসলীলায়। অর্ণবের কথায় আনায়ার লজ্জায় মরিমরি অবস্থা। অর্ণব আনায়ার অবস্থা বুঝে দুষ্ট হাসি দিল। ধীরে ধীরে এগোতে লাগলো আনায়ার দিকে। আনায়া কি করবে কিছু বুঝে উঠতে পারল না।
অর্ণব ওর খুব কাছে একে অপরের নিঃশ্বাস অনুভব করতে পারছে। আনায়া চোখ বুজে নিল। কিছুক্ষণ পর ললাটে অধরের ছোঁয়া পেল। অর্ণব প্রেয়সীর ললাটে চুম্বন এঁকে দিল। মুস্কি হেসে বলল, যেটা ভেবেছো সেটা পরে হবে। এখন যাও, ফ্রেশ হয়ে এসো, দুজনে একসাথে নফল নামাজ পড়ব। আনায়া বিশাল লজ্জা পেল। ওর গালগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে। অর্ণব সরে গেল। আনায়া তাকিয়ে দেখল ওর থেকে কিছুটা দূরে অর্ণব দাঁড়িয়ে। আনায়া তড়িঘড়ি করে ওর লাগেজ থেকে কাপড় বের করতে দিল। আলমারিতে একপাশে দেখো তোমার কাপড় রাখা আছে, সেখান থেকে নাও। আনায়া এগিয়ে গিয়ে আলমারি খোল। একপাশে শাড়ির সমাহার। আনায়া বেছে তার মাঝ থেকে মিষ্টি কালারের শাড়ি নিয়ে ফ্রেশ হতে গেল। আনায়া ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণব নিজেও চেঞ্জ করে নিয়েছে। অর্ণব ফ্রেশ হয়ে অজু করে এলো। দুজনে একসাথে নামাজ পড়ে শেষ করলো। আনায়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ওর কোমর সমান চুল এদিক ওদিক ছড়ানো। অর্ণব একটু দূরে আলমারির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আনায়াকে দেখছে। অর্ণব ধীরে ধীরে এগিয়ে আসছে আয়নার দিকে। আয়না একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। পিছাতে পিছাতে আনায়া এই বিছানায় যেয়ে পড়ল। অর্ণব হাতের ওপর ভর দিয়ে আনায়ার দিকে ঝুঁকল। আনায়া ভীতু চোখে তাকিয়ে আছে অর্ণবের দিকে। ওর বুকের ভিতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা করছে। অর্ণব নিজের মুখটা এগিয়ে আনছে আনায়ার দিকে। আনায়া ভয়ে চোখ বুজে নিল। কিছুক্ষণ হয়ে গেল, কোনো সাড়া শব্দ নেই। অর্ণব ওর পাশের বিছানায় শুয়ে হাতের উপর ভর দিয়ে হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আনায়া লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে নিল। আনায়ার কাছে অর্ণব শব্দ করে হেসে দিল। আনায়াকে নিজের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলল, আমি চাইলে এখন তোমাকে কাছে টেনে নিতে পারি, তুমি বাধা দিতে পারবে না, কারণ আমার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু আমি চাই তুমি আমায় ভালোবেসে আমার কাছে এসো, জোর করে না। তুমি যেদিন নিজ ইচ্ছায় ধরা দেবে আমার মন মহলে, সেদিন আমি সম্পূর্ণরূপে তোমায় আমার করে নিব। অর্ণব থামল। আনায়া তাকিয়ে আছে অর্ণবের দিকে। কি বলবে বা বলা উচিত কিছুই বুঝতে পারল না। সত্যি তো, ও এখনও অর্ণবকে ভালোবেসে উঠতে পারেনি। মানুষটাকে ভালো লাগে, তার প্রতি এক ধরনের অদ্ভুত অনুভূতি হয়। আনায়া শিওর না সেটা ভালোবাসা কিনা। আনায়ার ভাবনার মাঝে অর্ণব পুনরায় বলল, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, সারাদিনে অনেক ধকল গেছে, রেস্ট প্রয়োজন। আনায়া তাকিয়ে দেখল বিছানায় একটা মাত্র বালিশ। দুজন মানুষ একটা বালিশে ঘুমোবে কিভাবে? আনায়া ভাবনায় বিভোর। অর্ণব ডেকে উঠল, কি হলো, ঘুমাবে না? ঘুমাতে এসো। আনায়া কি বলবে ভেবে পেল না। অস্বস্তি নিয়েই বলল, বিছানায় বালিশ তো একটা, আমরা দুজন কিভাবে? আনায়ার এমন কথা বলার ধরনে অর্ণব না হেসে পারল না। একটা সামান্য বিষয়ে কথা বলতো মেয়েটার এত অস্বস্তি। হেসে বলল, আমার খুব ইচ্ছে আমি বালিশে ঘুমাবো, আর আমার বউ আমার বুকে ঘুমাবে। আমার প্রশস্ত একটা বুক থাকতে আমার বউ কিনা বালিশে ঘুমাবে, সেটা আমি মেনে নিতে পারবো না। আনায়া অসহায় চোখে অর্ণবের দিকে তাকালো। অর্ণব সেই দৃষ্টি পাত্তাই দিল না। ওভাবে তাকিয়ে লাভ নেই, সবকিছু ছাড় দিলেও এই ক্ষেত্রে ছাড় হবে না। তোমাকে আমার বুকেই ঘুমাতে হবে, তোমাকে আমার বুকেই ঘুমাতে হবে, এটাই ফাইনাল। তাই কথা না বাড়িয়ে ঘুমাতে এসো। আনায়া কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। একটা ছেলের বুকে ঘুমাবে ভাবতে শিউরে উঠল। কেটে গেল কিছু সময়। ঘুম পাচ্ছে খুব। ঘুমিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। অন্য কোনো ছেলে তো আর না, ওর নিজের বিয়ে করা জামাই। এই বুঝ দিয়ে নিজেকে বোঝালো। আস্তে করে যেয়ে অর্ণবের বুকে মাথা রাখলো। আনায়ার কাজে অর্ণব মুচকি হাসলো, কিন্তু ওকে বুঝতে দিল না। আনায়ার অস্বস্তি হচ্ছে। ক্লান্ত থাকায় একসময় আনায়া ঘুমিয়ে পড়ল। আনায়া ঘুমিয়ে পড়তেই অর্ণব ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। আনায়ার কপালে অশ্রু ডুবিয়ে দিল, দু গালেও এঁকে দিল ভালোবাসার পরশ। আনায়ার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তুমি আমার বউ, আশিয়ান শিকদার অর্ণবের বউ। তুমি শুধু আমার, শুধু এবং শুধুই আমার। তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। রাতের আধার কাটিয়ে সূর্য উদিত হচ্ছে পূর্ব দিকে। ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল ধরণী। ঘুমে বিভোর নবদম্পতি একে অপরকে আলিঙ্গন করে রয়েছে নীরবভাবে। হঠাৎ আনায়ার ঘুম ভেঙে গেল।
পিট করে চোখ খুলে নিজেকে কারো শক্ত আলিঙ্গনে আবিষ্কার করল। ভালো করে লক্ষ্য করে নিজেকে অর্ণবের প্রশস্ত বুকের মাঝে পেল। অর্ণব খুব শক্ত করে ধরে রেখেছে, মনে হচ্ছে ওর বউ অন্য কেউ নিয়ে যাবে। সেই ভয়ে বেচারা বউকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আনায়ের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল, নিজেকে কোনো মতে ছাড়িয়ে নিল, অস্ত্র ছুঁয়ে দিল অর্ণবের ললাটে। অর্ণব গভীর ঘুমে আচ্ছন্ন। ও টেরি পেল না ওর প্রেয়সীর নিচ থেকে ওকে ভালোবাসার পরশ দিয়েছে। আনায়া শাওয়ার নেওয়ার জন্য শাড়ি বের করতে নিল। আলমারি খুলতেই নজরে এলো শাড়ির মেলা। রাতে শাড়িগুলো খেয়াল করা হয়নি। আনায়া খেয়াল করে দেখল শাড়িগুলো সেদিনের কেনা শাড়ি না। তাহলে অর্ণব এগুলো কখন কিনল? আনায়া একটা একটা করে শাড়িগুলো দেখল। প্রতিটা শাড়ি অনেক সুন্দর। অর্ণবের চয়েস আছে বলতে হবে। আনায়া সেখান থেকে লাল রঙের জামদানি শাড়ি নিল। নতুন বউ বলে কথা, তাই লালটাই নিল। আনায়া শাওয়ার নিতে চলে গেল। আনায়া বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে। অর্ণব ঘুমিয়ে আছে। হঠাৎ গায়ে পানির অস্তিত্ব অনুভব করতেই ঘুমটা হালকা হয়ে এলো। ঘুমো ঘুমো চোখে চোখ মেলল। তবে সকাল সকাল বউয়ের আগুন ধরা রূপ দেখে মুহূর্তের মাঝেই ঘুম হাওয়া হয়ে গেল। লাল টুকটুকে শাড়িতে আনায়াকে আগুন সুন্দরী লাগছে। শাড়ির ফাঁকা দিয়ে ফর্সা মেধহীন পেট ও কোমর কিছুটা দৃশ্যমান। অর্ণব তাকিয়ে আছে আনায়ার দিকে। ওর নেশা ধরে যাচ্ছে। বউয়ের এই রূপ দেখে নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাচ্ছে। অর্ণব চাচ্ছে নজর সরিয়ে নিতে, কিন্তু পারছে না। যত হোক বিয়ে করা বউ তার। অর্ণব মন্ত্রমুগ্ধর মতো ধীরে ধীরে আনায়ার দিকে অগ্রসর হলো। আনায়া শাড়ির কুচি ঠিক করায় মশগুল। অর্ণব কখন ওর এতটা কাছে এসে দাঁড়িয়েছে ও খেয়াল করেনি। হঠাৎ আনায়ার নজর যেতেই অর্ণবকে নিজের এতটা কাছে দেখে পিছিয়ে গেল। পিছনে ড্রেসিং টেবিল থাকায় বেশি পিছাতে পারল না। অর্ণব এগিয়ে আনায়ার আরও কাছে এলো। অর্ণবকে নিজের খুব কাছে অনুভব করতেই ওর হৃদস্পন্দন বেড়ে গেল। অস্বাভাবিক মাত্রায় শ্বাস ওঠানামা করছে। অর্ণব আনায়ার মুখের উপর পড়ে থাকা ভেজা চুল কানের পেছনে গুজে দিল। দুজনের চোখে চোখ। অর্ণব তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আনায়া চোখ নামিয়ে নিল। অর্ণব আনায়ার অধরের দিকে অগ্রসর হচ্ছে। অধরের অধর ছুঁয়ে দেবে এমন সময় দরজায় কেউ নক করল। অর্ণব সেখানেই থেমে গেল, সরে আসলো আনায়ার কাছ থেকে। আনায়ার লজ্জায় ব্যালকনিতে চলে গেল। অর্ণব দরজা খুলতেই অহনা বলল, শুভ সকাল ভাইয়া। একগাল হাসি দিয়ে অহনা দাঁড়িয়ে আছে। অর্ণব বিড়বিড় করে বলল, সকাল সকাল রোমান্সের 12টা বাজিয়ে এখন শুভ সকাল বলতে এসেছে। অহনা অর্ণবের কোনো নজর না দেখে বলল, খাম্বার মতো সামনে দাঁড়িয়ে না থেকে সরো তো, আমি আমার ভাবির কাছে যাব। ভাবি তুমি কোথায়? অর্ণব সুকুসকে জিজ্ঞেস করল, ভাবিটা কই পেলি শুনি? তোমাকে বলার প্রয়োজন বোধ করছি না, তুমি এখন সামনের দিকে সরো। অর্ণব সরে গেল। এর মাঝেই আনায়া রুমে এলো। অহনা আর আনায়া কথা বলছে। অর্ণব ফ্রেশ হতে চলে গেল। অর্ণব ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে রুমে কেউ নেই। অর্ণব একেবারে তৈরি হয়ে নিচে নামলো। নিচে নেমে দেখলো আনায়াকে ঘিরে সবাই বসে আছে। অর্ণব টেবিলে বসতেই মেহনাজ বেগম অহনাকে ডেকে আনায়াকে নিয়ে আসতে বলল। আনায়া আসতেই ওকে অর্ণবের পাশে বসিয়ে দিল। মেহনাজ বেগম দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। আনায়া চাইলে তিনি বললেন, তুমি খাও, আমি বেড়ে দিচ্ছি। কাজ করার সময় চলে যাচ্ছে না। আমি তোমাকে আমার বাড়ির বউ না বরং মেয়ে বানিয়ে এনেছি। এতদিন তো শুধু ওরা মায়ের আদর পেয়েছে, এখন থেকে তুমিও পাবে। অহনার মতো তুমিও আমার আরেকটা মেয়ে। আনায়ার মুখে হাসি ফুটে ওঠে। সকল মেয়েই এমন একজন শাশুড়ি চায় যে তাকে মায়ের আদর দিয়ে কাছে টেনে নেবে। তার ভুলগুলো ধরে কথা শুনিয়ে দূরে না ঠেলে দিয়ে আনায়া খেয়ে উঠে ওদের সাথে বসল। মেহনাজ বেগম টেবিল গোছাচ্ছেন। হঠাৎ এক প্রতিবেশী তাকে বলে উঠল, বউকে বেশি লাই দিবেন না, পরে যে দেখা যাবে মাথায় উঠে নাচছে। মেহনাজ বেগম শক্ত কণ্ঠে উত্তর দিলেন, বউটা যেহেতু আমার ছেলের, তাহলে সে মাথায় উঠে নাচুক বা আকাশে উড়ে বেড়াক, তাতে আপনার কি? মহিলার থোতা মুখ বোথা হয়ে গেল। পুনরায় বলে উঠল, আপনার ভালোর জন্যই বলছিলাম। আমার ভালো নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি নিজেকে নিয়ে ভাবেন, তাহলেই হবে। মহিলাটা চলে গেল।
আনায়া তাদের কথোপকথন শুনল। প্রথমে মহিলাটার কথায় মন খারাপ হলেও ওর শাশুড়ির জবাবে ওর মনটা খুশিতে ভরে গেল। ভাগ্য করেও এমন শাশুড়ি পেয়েছে। আনায়া সত্যি অনেক ভাগ্যবতী। মনের মতো একজন জীবনসঙ্গী, মায়ের মতো শাশুড়ি, বোনের মতো ননদ, বাবার মতো শ্বশুর, কজন মেয়ের ভাগ্যে যদি। আনেয়া আবার ওদের আড্ডায় সামিল হলো। অর্ণব নিজের ঘরে বসে বিরক্ত হচ্ছে। নতুন বিয়ে করেছে, কোথায় বউয়ের সাথে রোম্যান্স করবে? তা না, তার বউ সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। কত কাঠখড় পুড়িয়ে বিয়ে করলো, তাতে লাভ কি হলো? বউয়ের সাথে সময় কাটাবে বলে সকল মিটিং বাদ দিয়ে দিল। আর এদিকে ওর বউ লাপাত্তা। বেচারা মনের দুঃখে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আনেয়া আড্ডা শেষ করে রুমে আসলো। অর্ণবকে গড়াগড়ি খেতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো, আপনি গড়াগড়ি খাচ্ছেন যে? গড়াগড়ি খেতে মজা লাগছে, তুমিও এসো একসাথে গড়াগড়ি খাই। এটা কেমন কথা? যার বউ লাপাত্তা হয়ে যায় তার কাছ থেকে এছাড়া আর কি আশা করা যায়? আনেয়া একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তা মশাই, আপনার বউ কোথায় হারিয়ে গেছে? মানুষের ভিড়ে নাকি অন্য ছেলের সাথে ভেগে গেছে, কোনটা? আনায়ার ঠোঁটের কোণে দুষ্টু হাসি। অর্ণব এগিয়ে আনায়ার কাছাকাছি এলো। হঠাৎ করে আনায়াকে জড়িয়ে ধরে বলল, তাকে আমি এভাবে শক্ত করে ধরে রাখবো, বন্দি করে রাখবো আমার মনের কুঠুরিতে। অন্য কারোর সাথে ভেগে যাওয়ার চান্সই নেই। তাই? হ্যাঁ, এতক্ষণে তোমার আমার কথা মনে পড়ল? তোমার যে বর আছে, বেচারা তোমার অপেক্ষার প্রহর গুনছে, সে খেয়াল তোমার আছে? আর বলবেন না, ওরা আমাকে ছাড়ছিলই না। আমি আসবো কিভাবে, আপনিই বলেন। ওদের বলবে তোমার একমাত্র বর তোমার অপেক্ষা করছে, তোমাকে তার কাছে যেতে হবে। আমাকে কি আপনার মতো বেশরম মনে হয়? আমি বেশরম? হ্যাঁ। তাহলে হয়ে যা কিছু বেশরম কর্মকাণ্ড, কি বলো? অর্ণব দুষ্টু হেসে চোখ টিপ দিল। আনায়া নিজেকে অর্ণবের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, সরুন, দূরে যান। আপনার সব উল্টাপাল্টা মতলব নিয়ে আপনি দূরে যান। আমাকে রেডি হতে হবে, কিছুক্ষণ পর বাসায় মেহমান আসা শুরু হয়ে যাবে। বাহানা ভালোই দিতে পারো। অহনা মেকআপ আর্টিস্টকে নিয়ে এলো। আনায়া সাজতে বসেছে। অর্ণব চলে গেল নিচে। বৌভাতের আয়োজন ওদের বাগানে করা হচ্ছে। সেখানে কাজ কত দূর চলছে তা দেখতে চলে গেল অর্ণব। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আনায়া সেজেগুজে স্টেজে বসে আছে। অর্ণব সবার সাথে কথা বলছে। কিছু রাজনৈতিক নেতা এসেছে, তাদের ওয়েলকাম জানাচ্ছে। বেচারা খুবই ব্যস্ত। এর মাঝেও একটু পরপর আনায়ার খবর নিতে ভুলছে না। অহনাকে আনায়ার পাশে বসিয়ে দিয়ে গেছে, যেন কিছু লাগলে ওকে হেল্প করতে পারে। এক একজন এসে আনায়ার সাথে কথা বলছে। আনায়া তাদের চিনে না, তবুও তাদের সাথে হেসে হেসে কথা বলছে। আনায়া অধীর আগ্রহে বসে আছে কখন ওর বাড়ির লোক আসবে, তাই বারবার গেটের দিকে তাকাচ্ছে। আনায়ার অপেক্ষার অবসান ঘটিয়ে ওর বাড়ির লোক এলো। আনায়া সবার আগে আবিরকে জড়িয়ে ধরল। দুই ভাই বোন কুশল বিনিময় করল। আনায়া একে একে সবার সাথে কথা বলল। নীলিমা আনায়ার পাশে দাঁড়িয়ে ভ্রুকুসকে ফিস করে জিজ্ঞেস করল, বাসর কেমন হলো ননদিনী? আনায়া লজ্জা রাঙা মুখে বলল, ভাবি তুমিও না, মুখে কিছু আটকায় না তোমার? আনায়ার লজ্জা পাওয়ার ধরনে নীলিমা হেসে দিল। সুষ্ঠুভাবে বৌভাত শেষ হওয়ার পর আনায়া আর অর্ণব এলো আনায়াদের বাড়িতে। সাথে অহনা আর জিয়াও এসেছে। অহনার কথা, সে তার ভাবিকে ছেড়ে থাকতে পারবে না, সেও তার ভাবির সাথে আসবে। আবিরের অহনার এই বাচ্চামোগুলো খুব ভালো লাগে। ওর কাছে মেয়েটাকে অনেক আদরে লাগে। ইচ্ছে করে যখন তখন আদর করে দিতে। আনায়া নিজের রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। আমার ঘর। অর্ণব বলে উঠল, এভাবে আমাকে জড়িয়ে ধরেও তো বলতে পারো আমার বর। ইস, আসছে শখ কত। গধূলি বিকেলে আনায়া ব্যালকনিতে বসে আছে। মৃদু বাতাস বইছে। হাওয়ার তালে তালে আনায়ার খোলা চুল দোল খাচ্ছে। একটু পর পর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আনায়া প্রথম দিকে চুলগুলো সরিয়ে দিচ্ছিল, এখন আর সরাচ্ছে না। ওর নিজেরও এভাবেই ভালো লাগছে। পুরো ব্যালকনি বকুল ফুলের ঘ্রাণে ছেয়ে আছে। আনায়া নিশ্চল চোখে তাকিয়ে চারপাশ দেখছে। অর্ণব পার্টি অফিসে গিয়েছে জরুরি মিটিং থাকায়। ও নিজেরও যাওয়ার ইচ্ছে ছিল না। নিচে মিহি, অহনা, জিয়া, অর্ষা, নীলিমা, আনায়ার কাজিন সবাই মিলে আড্ডা দিচ্ছে। আনায়ার ভালো লাগছে না, মিস করছে অর্ণবকে।
অল্প কিছু সময়ের ব্যবধানে মানুষটাকে খুব বেশি মনে পড়ছে। আনায়া ধীরে ধীরে অর্ণবের মায়ায় পড়ে যাচ্ছে। মানুষটাকে এখন না দেখলে মন কেমন আনচান আনচান করে। আনায়া কারণটা বুঝতে পারল না। আনায়া নিজের ধ্যানে মগ্ন। অর্ণব মিটিং শেষ করে আনায়াদের বাড়িতে এলো। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। তাদের মাঝে খুঁজেও ওর বউকে পেল না। সোজা ওপরে চলে এলো। রুমে কোথাও বইয়ের অস্তিত্ব নেই। চোখ গেল ব্যালকনির দিকে, এগিয়ে গেল ধীর পায়ে। আনায়া গভীর ভাবনায় মশগুল। অর্ণব আলতো হাতে পেছন থেকে জড়িয়ে ধরল। কোমরে কারো হাতের স্পর্শ পেতেই আনায়া চমকে উঠল। কারো বলিষ্ঠ হাত ওর কোমর জড়িয়ে ধরেছে। আনায়া চমকে পিছু ঘুরল। অর্ণবের প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেল। জড়িয়ে ধরা ব্যক্তিটা অর্ণব বুঝতেই আনায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজেও জড়িয়ে ধরল অর্ণবকে। অর্ণব কিছুটা অবাক হল। বউ কিছু না বলে উল্টো জড়িয়ে ধরল। বিষয়টা কেমন যেন।